আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান। তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন, ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7টা 6 পৌঁছেন, 7টা 18 থেকে 7টা 40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছে না এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল
এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে। সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে এবং এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি, যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের কিন্তু সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্ক, এই সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গোয়ার্তুমি যিনি দেখাচ্ছে এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই সেই টেলি বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল লিঞ্চ ছিলেন, ব্রেন্ডাল লিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ভিসা, ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে, এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে এই যে ট্যারিফ এবং এনার্জি এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইউনূসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইউনূস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে ক্ষমতা হারালেন কেন? তার ক্ষমতার যে 15 বছরের অব্যাহত উন্নয়ন, প্রশাসন সর্বস্তরে তার যে একছত্র আধিপত্য, সমাজ, সংসার, রাষ্ট্র, রাজনীতি, প্রায় সব জায়গাতেই তিনি যখন তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, যখন তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা
কেবলই প্রকৃতির উপর নির্ভর করেছিল, যে আকাশ থেকে কোনো একটা বজ্রপাত হোক কিংবা আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তাকে তুলে নিয়ে যাক, তিনি অসুস্থ হয়ে যান, মারা যান, এরকম একটা চিন্তা ভাবনা করছিল। এবং যখন মনে করেছিল যে তাকে কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুত করা সম্ভব ছিল না বা সম্ভব হবে না। এমনকি এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে পুরোটির সময় তারা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই শব্দগুলো সামনে রেখে, মুক্তিযুদ্ধকে সামনে রেখে সরকারকে তোষণ করে তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করেছে। আর এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সহিংসতা কিভাবে শুরু হলো, এবং এটি কি সরকারের পক্ষ থেকে প্রথম নাকি ছাত্রদের পক্ষ থেকে প্রথম, এটা ভবিষ্যতে আলোচনার বিষয়। তো সেই সহিংস আন্দোলনের পথ ধরে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে 15 বছরের যে বজ্রকঠিন শাসন, এটি কিভাবে ভেঙে পড়েছিল, তার পেছনে ভারতের কি হাত ছিল, আমেরিকার কি হাত ছিল, এবং সরকারের কূটনৈতিক যে ব্যর্থতা সেটা কিন পর্যায়ে ছিল, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রের উপর সরকারের কতটুকু নিয়ন্ত্রণ ছিল, আর দেশের বাইরের যে বিদেশি শক্তিগুলো তারা কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা সরকারের উপর, তার একটি সহজ সরল সোজা সাপটা চিত্র বের হয়ে এসেছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত অত্যন্ত, যাকে বলা হয়, সৎ, উচ্চ মার্গের শিক্ষিত কবি, লেখক, এবং বাংলাদেশে যে কটি বনেদি পরিবার রয়েছে সেই বনেদি পরিবারের অন্যতম সন্তান, পাকিস্তান সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন শেখ হাসিনার অর্থমন্ত্রী। তার অর্থমন্ত্রী ছোট ভাই ডক্টর আব্দুল মোমেন, তিনি একজন অর্থনীতিবিদ, একজন কূটনীতিবিদ এবং একজন রাজনীতিরও তিনি ছাত্র। তো যেটি হয়, মানুষ যখন খুব বেশি মাত্রায় লেখাপড়া করে এবং তাদের সফলতাটা আন্তর্জাতিক মাধ্যমে হয় বা আন্তর্জাতিক অঙ্গনে হয় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মানদণ্ডে তাদের সফলতা এবং তাদের শিক্ষা দীক্ষা বিবেচিত হয়, এই মানুষগুলো আমাদের যারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে সবাই বোকাশোকা ভাবে। এরা সহজ সরল সোজা সাপটা কথা বলেন। যেমন আপনি যদি ডক্টর কামাল হোসেনের সাথে কথা বলেন, ডক্টর রেহমান সুবহানের সঙ্গে কথা বলেন, তারপর যাকে বলা হয় আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো, বা এই যে ডক্টর মোমেন, এরকম যারা লোকজন রয়েছেন যারা কোন অবস্থায় তাদের মধ্যে বাঙালির যে কূটনীতি বা কূটনামি বা দন্যতা, নেতিবাচক যে বিষয়গুলো, এগুলো এই ধরনের মানুষের মধ্যে সাধারণত ঢুকেনি। একেবারে অনেক ক্ষেত্রে তারা শিশুর মতো সহজ সরলভাবে নিজের যত গোপন কথা ফটাফট করে বলে দেন। তো এদের মধ্যে কেউ কেউ খুব সফল হয়েছেন, আবার অনেকে ব্যর্থ হয়েছেন। যেমন আবুল মুহিত সাহেব, ডক্টর কামাল হোসেন সাহেব, মোমেন সাহেব, তারা সফল হয়েছেন। আবার কেউ কেউ কিন্তু বাংলাদেশে এসে তাদের সেও মেধাবী কিন্তু সফল হতে পারেননি। যেমন রেজা কিবরিয়া, যদি রেজা কিবরিয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন, তার কর্মজীবনের যে বিরাট অংশটি তিনি IMF এ কাটিয়েছেন, দেশের বাইরে মানুষ হয়েছেন, তার যে মা সেই আসমা কিবরিয়া, তার বাবা MS কিবরিয়া, তো তাদের যে লিগেছি সে অনুযায়ী জনাব যাকে বলা হয় রেজা কিবরিয়া বাংলাদেশের রাজনীতিতে যে ভালো করার কথা, তার তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার কথা, তার অর্থমন্ত্রী হওয়ার কথা, কিন্তু এই বাংলাদেশে দেখা গেল তাকে কখনো নুরুল হক নুরুর অধীনে কাজ করতে হয়েছে, কখনো রাশেদের অধীন কাজ করতে হয়েছে, কখনো তাকে আম তারেকের অধীন কাজ করতে হয়েছে। আর আম তারেকের জায়গায় এখন বিএনপি তারেক রহমান সাহেবের অধীনে তিনি এখন কাজ করার চেষ্টা করছেন, এবং এই কাজ করতে গিয়েও ইতিমধ্যে তিনি শোকজ খেয়ে ফেলেছেন কথাবার্তার লাগামহীনতার জন্য। আমাদের সমাজ এই মানুষগুলোকে আসলে ধারণ করতে পারে না, না পারার কারণে যখন ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তাকে নিয়ে নানা রকম ব্যঙ্গ হতো, কৌতুক হতো, তার বক্তব্য নিয়ে ঠাট্টা হতো, মস্কার হতো, কিন্তু তার কথাগুলো ছিল একেবারে নিপাট, নির্জলা, সাদা মাটা সত্য কথা।
কিন্তু আমরা হজম করতে পারিনি। যেমন ভারতের সঙ্গে তার কি আলাপ হলো, তো সেই আলাপগুলো তিনি অকপটে বলে ফেললেন, কিন্তু জিএম কাদের বললেন না, বা জামাতের আমির বললেন না, এবং এখানেই হলো পলিটিক্স। তো এই ভদ্রলোক তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু সিলেট শহরে বা ঢাকা শহরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কেউ কখনো বলতে পারবেন না যে তিনি বা তার ভাই যে আবুল মাল আব্দুল মুহিত, তারা কোনো ইন্টেলেকচুয়াল দুর্নীতি, মানে দুষ্টবুদ্ধি বা বাজে যাকে বলা চিন্তা, অন্যের ক্ষতি, এটা কিন্তু শারীরিক যে দুর্নীতি এর চেয়ে অনেক বেশি মারাত্মক। তো এই কাজ তারা দুই ভাই করেছেন, কেউ বলতে পারবেন না। তারা বেফার, যেমন ডক্টর আবুল মাল আব্দুল মুহিত রাগ হয়ে বলে ফেলতেন বোগাস বোগাস, আর কি কি যেন কথাবার্তা বলতেন। কিন্তু অসাধারণ তার যে জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, এটা কল্পনাই করা যায় না। কাছে থেকে দেখেছি, যার জন্য শ্রদ্ধা না করে কোনো উপায় নেই। ডক্টর মোমেন, ওনার সঙ্গে আমার অত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুযোগ হয়নি, কিন্তু ওনাকেও কাছে থেকে দেখেছি। তো এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন আমরা অনেকেই তাদের সমালোচনা করেছি, কিন্তু তারপরে তাদের সেই নিপাট নির্জলা বক্তব্যগুলো যদি আপনি এখন বিশ্লেষণ করেন, তাহলে শেখ হাসিনার জমানার অনেক কিছু পেয়ে যাবেন। এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো সেই সাক্ষাৎকারে, সুদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকা প্রবাসী এক সাংবাদিক সুলতানা রহমান, তার পডকাস্টে। সেই সাক্ষাৎকারে বাংলাদেশে তার 8 মাস, 8.5 মাস, মানে জুলাই আগস্ট বিপ্লবের পর 8.5 মাস পালিয়ে থাকার কাহিনীর কিছু চমকপ্রদ ক্লু তিনি বলেছেন। এবং অকপটে তিনি তার মাথার চুল কামিয়ে ফেলা, আগে যে পরচুলা ব্যবহার করতেন সেটি না পড়া, নতুন শুরুতে দাড়ি রাখা, এবং এই যে তার মধ্যে যে পালানোর কোনো বুদ্ধি নেই। প্রথমত তিনি মনে করলেন যে আমি সারা জীবন ভালো কাজ করেছি, অন্যায় করিনি, আমি কেন পালাবো। দ্বিতীয়ত লোকজন যখন তারা বলল তোমাকে এখন পালাতে হবে, তখন তিনি জানলেন না যে কি করে পালাতে হয়, একেবারে জানলেনই না। তার স্ত্রী তাকে যেভাবে বুদ্ধি দিয়েছে, এবং তার স্ত্রী যাদেরকে ভাড়া করেছিল, এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আছে, যাদেরকে তিনি এই হিউম্যান ট্রাফিকিং, লোক পাচারের ফড়িয়া হিসেবে উল্লেখ করেছেন। তো এই ফড়িয়াদেরকে তার স্ত্রী ভাড়া করেছিল। এখন সেই ফড়িয়াদের সাথে তাদের মানে তার স্ত্রীর কি কথা হয়েছিল তিনি জানতেন না। তিনি শুধুমাত্র তার স্ত্রী হয়তো বলেছেন যে ওরা যেভাবে তোমাকে যেখান দিয়ে নিয়ে যায় তুমি সেভাবে যাবে চোখ বুজে। তিনি ঠিক সেই কাজটি করেছেন।